সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুখের যত্ন, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন দেশবরেণ্য চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসবো আমাদের আজকের অতিথির সাথে। মুক্তিযোদ্ধা শব্দ সৈনিক অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী ১৯৫২ সালের সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর পিএইচডি এবং রয়্যাল কলেজ অব সার্জনস লন্ডন থেকে FDSRCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালের ডেন্টাল বিভাগের অনারারি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুখের যত্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্যার, প্রথমে জানতে চাইবো আসলে মুখ বা মুখের ভেতরের যে অংশগুলো সেগুলো আসলে কি কি এবং এর গুরুত্ব কতটুকু? আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইংরেজিতে বলা হয় মাউথ ইজ দ্য গেটওয়ে টু হেলথ, অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশপথ। জি। আমরা মুখ দিয়ে যা কিছু খাই সেটা কিন্তু আমাদের ভিতরে যাচ্ছে পাকস্থলীতে, এবং সেখানে যাওয়ার পরে কার্যক্রম শুরু হয়। সেই মুখটা যদি ভালো থাকে, সুস্বাস্থ্য থাকে, কোনো ধরনের অসুখ বিসুখ না থাকে, তাহলে কিন্তু আমাদের দেহটা ভালো থাকবে। তার কারণটি হচ্ছে ইদানিংকালে বিভিন্ন ধরনের গবেষণা করা হয়েছে। তাতে দেখা গেছে যে মুখের ভিতরে নানান ধরনের রোগ হয়। একটি হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ, যেটাকে বলা হয় মাড়ির রোগ, আচ্ছা। জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস। আরেকটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয়, যেটা দাঁতের ক্ষয় হয়। আরেকটা হচ্ছে মুখের বিভিন্ন ধরনের ঘা হয়, মুখের ক্যান্সার হয়। তারপরে আকেল দাঁতের সমস্যা হয়, ইরেগুলারিটিস, ম্যালঅক্লুশন হয়, আঁকাবাঁকা দাঁত হয়, মুখে নানা ধরনের টিউমার হয়, সিস্ট হয়। এগুলো সবই হচ্ছে মুখের বিভিন্ন ধরনের রোগ। কিন্তু দেখা গেছে যে মুখের এই ধরনের রোগ যদি থাকে, তাহলে অন্য রোগের সঙ্গে এটা আবার একটা সম্পর্ক আছে। যেমন ধরেন ডায়াবেটিস। আমি দীর্ঘদিন যাবৎ বারডেম হাসপাতালে কর্মরত, এবং আমাদের যে রোগীগুলো আছে এইটার উপরে আমরা কিছু গবেষণা কাজ করেছি, এবং সারা বিশ্ব কিছু গবেষণা হয়েছে। এই গবেষণাতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে মুখের বিভিন্ন রোগের কারণে। তো এই জিনিসটা বুঝতে বুঝতেই গেছে অনেক বছর, এবং পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন যে ডায়াবেটিসের 5টা কমপ্লিকেশনের কথা বলে আনকন্ট্রোল ডায়াবেটিসে, যেমন নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, আথেরোস্ক্লেরোসিস আছে না, এগুলোর সঙ্গে কিন্তু আরেকটি কমপ্লিকেশন এখন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মানে পেরিওডন্টাল ডিজিজ। এটাকে বলা হয় 6th কমপ্লিকেশন অফ ডায়াবেটিস। সুতরাং এটা অলরেডি বিশ্ব স্বীকৃত সায়েন্টিফিক্যালি যে মুখে পেরিওডন্টাল ডিজিজ যদি থাকে, পেরিওডন্টাল ডিজিজটা এমন একটা রোগ যেটা মাড়ির রোগ। প্রাথমিক পর্যায়ে এটা জিঞ্জিভাইটিস হিসেবে থাকে, শুধুমাত্র মাড়ির প্রদাহ। কিন্তু প্রদাহটা যখন চিকিৎসা না হয় তখন ধীরে ধীরে প্রদাহের মাত্রাটা বাড়তে থাকে। পরবর্তীতে যে দাঁতের যে পারিপার্শ্বিক যে স্ট্রাকচারগুলো, পেরিওডন্টাল স্ট্রাকচার, সেগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে যায়, ক্ষতিগ্রস্ত হয়, ইনফেক্টেড হয়। তখন আস্তে আস্তে দাঁতটা নড়ে যায় এবং দাঁতটা বেরিয়ে আসে, অর্থাৎ পড়ে যায়। তো এই যে চরম অবস্থা হয়, এই অবস্থাটা কিন্তু হয় একমাত্র এই পেরিওডন্টাল ডিজিজের কারণে। যখন এই পেরিওডন্টাল ডিজিজটা হয় তখন যেহেতু মাড়িতে একটা প্রদাহ হয়, একটা ইনফেকশন, তখন কিন্তু ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে না। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের আপনি যে বলছিলেন, আমরা কিছু মেজর বা মাইনর কমপ্লিকেশনস জানি, যে তার চোখের যত্ন নিতে হবে আলাদা করে, তার পায়ের যত্ন নিতে হবে, কিডনির আলাদা করে এক ধরনের চেক আপের প্রয়োজন হয়। কিন্তু দাঁতের ব্যাপারটি বা মুখের যে ব্যাপারটি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এটি কিন্তু অনেকটাই নেগলেক্টেড থাকে। কিন্তু এই জন্য এটির গুরুত্ব আসলে কতটুকু বা আমাদের কতটুকু সচেতন হতে হবে? আমরা বারডেম হাসপাতাল থেকে প্রতিটা পেশেন্টকে যে গাইড বইটা দিই, যখনই একটা বারডেমে পেশেন্ট আসে এবং সে ডায়াগনোসিস হয় ডায়াবেটিস, তখন তাকে রেজিস্ট্রেশন করে একটা বই দেওয়া হয়। সেই বইতে কিন্তু সুন্দরভাবে পায়ের যত্ন, চোখের যত্ন এবং দাঁতের যত্ন সম্পর্কে আমরা লিখে দিয়েছি। প্রতিটা রোগী কিন্তু প্রথম দিনই জেনে যায় যে তার মুখের স্বাস্থ্যটা ভালো রাখতে হবে। যদি সেটা না রাখে তার ডায়াবেটিসটা কন্ট্রোল থাকবে না। আপনি যতই ডায়াবেটিসের ওষুধ খান, ইনসুলিন নেন বা ট্যাবলেট খান, আপনি নিয়মিত ব্যায়াম করেন বা আপনি খাদ্য নিয়ন্ত্রণ করেন, তারপরেও কিন্তু যদি আপনার শরীরে কোনো ধরনের প্রদাহ থাকে, কোথাও কোনো ইনফেকশন থাকে বা কোনো রোগ থাকে,
তারা কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল ব্যাঘাত সৃষ্টি করে। ঠিক তেমনিভাবে মুখের এই যে পেরিওডন্টাল ডিজিজটা, সেটাও কিন্তু একটা প্রদাহজনিত রোগ, এবং এই ইনফেকশনের কারণে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে না। সুতরাং আপনি সব কিছুই করবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে, ব্যায়াম করবেন, খাদ্য নিয়ন্ত্রণ করবেন, নিয়মিত ওষুধ খাবেন, সেই সাথে সাথে মুখের যত্নটা করবেন। এখন মুখের যত্নটা কি? কিভাবে? হ্যাঁ, মুখের যত্নটা হচ্ছে আপনি সাধারণ রোগীদের আমরা বলি যে বছরে একবার আসবেন ডেন্টাল চেক আপের জন্য, কিন্তু ডায়াবেটিস রোগীদের আমরা বলি বছরে 2 বার আসবেন, 6 মাস অন্তর 6 মাস পর পর। এবং এখন রেগুলার আপনি স্কেলিংটা করাবেন, অর্থাৎ মুখের স্বাস্থ্য পরীক্ষার পরেই আপনি রেগুলার ডেন্টাল স্কেলিংটা করাবেন। কারণ হচ্ছে ডেন্টাল প্লাক যেটা, সেটা তো একটা খাদ্যকণা জমে থাকার কারণে হয়, এবং সেটা দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ যখন থাকে মুখে ডেন্টাল প্লাকটা, তখনই কিন্তু মাড়ির প্রদাহটা শুরু হয়। সুতরাং এদের এই ডায়াবেটিক রোগীদের ডেন্টাল প্লাকটা যত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যায়, ততই তাদের মাড়ির প্রদাহটা কম হবে। এই জন্য তাদেরকে 6 মাস পর পর বলা হয় চেক আপ, এবং ওই স্কেলিংটা করিয়ে নেওয়া, প্রোফাইল্যাক্সিস ট্রিটমেন্টটা। আর চেক আপের সময় মুখের ঘাটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি হয়, কারণ কিছু কিছু অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া আছে যেগুলা মুখে হয়, কিন্তু কম্প্রোমাইজ পেশেন্টদের, ইমিউনো কম্প্রোমাইজ যাদের রোগ প্রতিশক্তি কম, তাদের মুখে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া আসে, জার্ম আসে, যেগুলো আছে ওরাল ক্যান্ডিডিয়াসিস। এই জন্য ডায়াবেটিক রোগীদের মধ্যে এই ধরনের সাদা ক্ষতগুলা বেশি দেখা যায় এবং দীর্ঘদিন থাকে। কিছু কিছু আবার আছে লিউকোপ্লাকিয়া, সেগুলো আবার প্রি ক্যান্সারাস, মানে ক্যান্সারের পূর্বাবস্থায়। সুতরাং এই ধরনের লিউকোপ্লাকিয়া জাতীয় মুখের ঘা দীর্ঘদিন থাকাও কিন্তু অনেক পেশেন্টকে বিপজ্জনক। হ্যাঁ, সুতরাং দেখেছি। এইগুলো পরীক্ষা নিরীক্ষা করলেই দেখা যাবে, এবং তাকে পরামর্শ দেওয়া যায়, তিনি যদি পান, জর্দা, গুল খাওয়ার অভ্যাস থাকে সেগুলো তার ছাড়ার জন্য আমরা পরামর্শ দিই, ধূমপান করার অভ্যাস থেকে ছাড়ার জন্য পরামর্শ দিই। মুখের যত্নটা কিভাবে করবেন, ডেইলি 2 বার দাঁত ব্রাশটা কিভাবে করবেন, এটাও কিন্তু জানা দরকার। দাঁত ব্রাশটা কিন্তু অনেকে জানে না, মানে ব্রাশটা তো সরাসরি ঘষে, যার ফলে দাঁতের ফাঁক থেকে ময়লাটা বের হয় না। ব্রাশটা যে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, এইভাবে আপ অ্যান্ড ডাউন সিস্টেম বা ক্লকওয়াইজ আপ সিস্টেমে যে ব্রাশ করতে হবে, এটাও কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে দিই। এবং সেই সাথে ডেন্টাল ফ্লসের ব্যবহারটা বুঝিয়ে দিই, কারণ ডেন্টাল ব্রাশ করলে কিন্তু সব ধরনের ডেন্টাল প্লাক পরিষ্কার হয় না, কিছু কিছু খাদ্যখানা দাঁতের ফাঁকে লেগেই থাকবে। সেগুলো আবার ডেন্টাল ফ্লস, একটা সিল্কের সুতা পাওয়া যায় বাজারে কিনতে, সেগুলো প্রতিটা দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে পরিষ্কার করলে ওই খাদ্যকণাগুলো পরিষ্কার হয়ে যায়। আর একটা মাউথওয়াশ এগুলো আমরা ব্যবহার করতে বলি, ক্লোরেক্সিডিয়ান বা পভিসেপ জাতীয় মাউথওয়াশ, যেটা গার্গল করে রাতে উনি তারপরে দাঁত ব্রাশ করবেন। অন্তত 30 সেকেন্ড মুখে সেই মাউথওয়াশটা রেখে ফেলে দিয়ে কুলি করবেন, তারপরে দাঁত ব্রাশ করবেন। এটা করে তিনি ঘুমাবেন। কিন্তু দুবেলা দাঁত ব্রাশ করার কথা আমরা বলি, যেমন সকালে ঘুম থেকে উঠে অনেকে ব্রাশ করে, আমরা সেটা বলি না। আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি খালি পানি দিয়ে মুখটা ধোন, কিন্তু আপনি যে নাস্তাটা করছেন সেই খাবারটা নিয়ে অফিসে যাবেন না, সেই খাবারটা মুখে নিয়ে স্কুল কলেজে ছেলেমেয়েদের পাঠাবেন না। ওই খাবারটা দীর্ঘক্ষণ যখন থাকে, যেমন অফিস আওয়ারে আপনি 2টা-3টার সময় বাবা বাড়িতে বিকালে আসলো, সেই নাস্তাটা কিন্তু থেকেই যায়। ফলে ডেন্টাল প্লাকটা বেশি তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়, ডেন্টাল কেরিজও কিন্তু বেশি হয়। সুতরাং ব্রাশটা করবে নাস্তার পরে, তারপরে তিনি অফিসে যাবেন। আর তিনি যদি একজন ব্যক্তি যদি 2 বেলা করে দাঁত ব্রাশ করেন এবং রাতে ঘুমাতে যাবার আগে দাঁত ব্রাশ করেন খাবার পরে, তাহলে কিন্তু সকালে তার শুধু প্রয়োজন হয় না, কুলি করেই সে খাবারটা খেয়ে নিতে পারেন। হ্যাঁ, আর ওই ধরনের যে তামাক পাতা, জর্দা, সিগারেট এগুলো বর্জন করার কথা বলি, শর্করা জাতীয় জিনিস আমরা না করে দিই, কারণ ডায়াবেটিক পেশেন্টদের এগুলো আচ্ছা নিষিদ্ধ। স্যার, আপনি একবার বলছিলেন যে লিউকোপ্লাকিয়া বা এক ধরনের সাদাটে ঘা হয়ে যাওয়া বা সাদা ক্ষত তৈরি হওয়া, অনেকের জিহ্বায় এ ধরনের সাদা ক্ষত হতে দেখা যায়, কিন্তু কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাতেই হয়তো দেখা যাচ্ছে যে কিছু আসলে বের হচ্ছে না। হয়তো তিনি এক সময় পান সুপারি, জর্দা এগুলোতে অভ্যস্ত ছিলেন, কিন্তু এখন তার শরীরে সবকিছুই নর্মাল আছে, বায়োপসিও ভালো আছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের পেশেন্টরা আসলে অনেক ভোগেন, আমি দেখেছি। তো তাদের ক্ষেত্রে আসলে কি কোনো দিক নির্দেশনা আছে আপনার? আছে, কিন্তু দেখেন অনেক ধরনের ঘা আছে। বিজ্ঞানের ভাষায় বলা হয় মুখের ভিতরে প্রায় 200 রকমের সাইন সিমটমস আসে, যেগুলো হচ্ছে অন্য দেহের মানে সিমটম, মানে দেহের অন্যান্য রোগের। সুতরাং একটা রোগীকে যদি আমরা হা করতে বলি, তাহলে তার জিহ্বাটা দেখলে কিন্তু অনেক রোগের আলামত বোঝা যায়। তা আমরা যে ওরাল ক্যান্ডিডিয়াসিসটা হয়, তখন আমরা বলি ডিজিজ অফ দ্য ডিজিজড পেশেন্ট। আচ্ছা, মানে এটা রোগটা অন্য একটা রোগ নিশ্চয়ই আছে, তার জন্য তারই প্রতিফলন। আপনি যেটা বললেন জিহ্বার উপরে সাদা ক্ষত,
এগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় ওরাল ক্যান্ডিডিয়াসিস, এটা বায়োপসি করলে পাওয়া যেতে পারে। আবার অনেক সময় জিওগ্রাফিক টাঙ্গও থাকে, জি জি। যেটা অনেক কোনো লিশন না বা এটা কোনো কোনো প্যাথোলজি underlying না, cause ও নেই। প্যাথোলজিক্যাল না, কিন্তু এটা পেশেন্টকে একটু কষ্ট অ্যাসুরেন্স দেয়। করা, তাকে একটু বোঝানো যে এটা আপনার কোনো ক্ষতি করবে না, এটা কোনো ক্ষতিকারক ঘা না, এটা হয়তো থাকবে, তবে আপনি মাঝে মাঝে এসে পরীক্ষা করিয়ে নেবেন। হ্যাঁ, তো এই ধরনের কিছু আছে। কিন্তু লিউকোপ্লাকের জাতীয় ঘা যদি থাকে, অবশ্যই বায়োপসি করে, ক্লিনিক্যাল এক্সামিনেশন পরে বায়োপসি করে দেখে নেওয়া উচিত যে এটা কোন ধরনের ঘা, এবং সেটা আমরা যদি বুঝতে পারি বায়োপসি রিপোর্টে, সেই অনুপাতে তার ট্রিটমেন্ট সে অবশ্যই ভালো হয়ে যাবে। আচ্ছা, তো এটা নিয়ে আসলে চিন্তার কারণ নেই। স্যার, আপনি বলছিলেন ডেন্টাল ক্যারিজ, তো বাচ্চাদের কথা একটু এখন বলতে চাইবো। খুব বেশি সাফার করে শিশুরা বা স্কুল গোয়িং যেসব চিলড্রেন্স আছে, দাঁতে এক ধরনের আসলে কালচে ক্যারিজ তৈরি হয়, যেটার কারণে সে হয়তো দাঁতে ব্যথা অনুভব করে কিংবা খাবার ঠিকমতো খেতে পারে না। এই জন্য আপনার কি বলার আছে? হ্যাঁ, ডেন্টাল ক্যারিজটা আসলে হয় শর্করা জাতীয় খাবার থেকে। সুতরাং আমি যে ওই কথাটা বললাম যে খাবারটা মুখে নিয়ে কখনো যেন আমরা বাইরে না যাই, এবং শিশুদেরকে রাতে ঘুমোতে যাবার আগে অবশ্যই ব্রাশটি করিয়ে তারপরে তাকে বিছানায় দিবেন। অনেক মা আবার ঘুমোতে এসে যাওয়ার সময় ফিডারটা মুখে দিয়ে দেন, দেখা গেলো ফিডার খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে গেলো, এতে কিন্তু র্যাম্প্যান্ট ক্যারিজ হয়ে যায়, সামনে সবগুলো দাঁতে ক্যারিজ হয়, কারণ ফিডারটা মুখে থাকে এবং সুগারটা থাকে সেই দুধের সাথে। এই ব্রেস্ট ফিডিংও সেটা হতে পারে। সুতরাং বাচ্চার দুধ খাওয়ার পরে তাকে অবশ্যই মুখটা একটু ভিজা ফ্লানেল কাপড় দিয়ে বা তুলো দিয়ে মুছে দিবেন ঘুমের মধ্যে, যাতে করে সেই শর্করা জাতীয় যে খাবারটা বা দুধের প্রলেপটা তার দাঁতের গায়ে লেগে থাকলো, সেটা যেন আবার অ্যাসিড তৈরি করতে না পারে, ক্যাভিটি বা ক্যারিজ যদি না হয়। এবং বয়স্কদের জন্য ঠিক একইভাবে, এবং ছোটোবেলায় তো চকলেট, চুইংগাম, লজেন্স সব বাচ্চারা খাবেই। আমি কখনো এটা না খেতে নিষেধ করি না, যে বাচ্চাদের চকলেট তার কোম্পানি তো শৈশবে আসলে। এগুলো চকলেট বানিয়েছে বাচ্চাদের জন্যই, তারাই তো খাবে। তো অবশ্যই খাওয়ার পরে সে কি করবে সেটা বরঞ্চ আমরা তাকে জি বলতে স্যার, পারি। শিশুরা আসলে এই ধরনের খাবার গ্রহণ করার পর কি কি ভাবে তারা যত্ন নিতে পারে সেটি সম্পর্কে জানবো। আপনি জানাচ্ছিলেন যে আসলে শিশুরা তো মিষ্টি জাতীয় খাবার এগুলো খাবেই। তারা গ্রহণ করবে, তো কিভাবে যত্নটা আসলে আচ্ছা, যত্নটা তার হচ্ছে- গার্ডিয়ানরা আসলে কি করবে? হ্যাঁ, চকলেট, চুইংগাম এগুলো তো শিশুদের জন্যই বানায়, জি জি। তারাই খাবে, বড়রা অবশ্যই খায়, সবাই খাবে, কিন্তু জি, জি। খাওয়াটার পরে আমরা এই চকলেট, চুইংগাম, লজেন্স এই শর্করাজাত খাবার খাওয়ার পরে যাতে করে দীর্ঘক্ষণ সেটা লেগে না থাকে, সেটা হচ্ছে মূল কনসেপ্ট। এখন বাচ্চাকে আমি শেখাবো যে তুমি চকলেটটা খাও বাবা, কিন্তু খাওয়ার পর কিন্তু ব্রাশ করতে হবে তোমার। এটা যদি তাকে আমি মাথায় ঢুকিয়ে দিই যে আব্বু বলেছে যে চকলেট খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হয়, তাহলে সে ঠিকই করবে। এই গাইডেন্সটা বাবা মাকে দিতে বলবো। দিতে হবে। তারা জন্য বাচ্চাদেরকে বলেন তুমি চকলেট তোমার আনলাম, তুমি খাবে অবশ্যই, তাই না? কিন্তু ব্রাশ করতে হবে, কিন্তু এই ব্রাশ করতে হবে কিন্তু তাকে যদি আমরা প্রথম থেকে এই শিক্ষাটা দিই, তাহলে সেটা মনে রাখবে এবং সেটা করবে কিন্তু। আর বাচ্চারা তো অনুকরণ প্রিয়, বা আমার যদি হয়তো ব্রাশ করে দেখিয়ে দেওয়া। তাহলে কিন্তু সেও করবে। হয়তো বা শিশুটি করতে চাচ্ছে না, তার সাথে তখন হ্যাঁ, খেলার তখন ছলে যদি মাও বলা যে ব্রাশ করা শুরু বাবা করে, চলো আমরা একসাথে চলো আমরা ব্রাশ করি। রাত্রে এখন হ্যাঁ। ঘুমোতে যাবো, এখন ব্রাশ করতে হবে, ব্রাশিং টাইম, চলো। তো তখন তাকে নিয়ে গেলেন, মা ব্রাশ করলো এবং শিশু দেখলো মা করছে, মাও করছে, আমিও সুতরাং তার করব। হাতে যদি ব্রাশটা দেওয়া হয়, সে সুন্দর একটা ব্রাশ যদি দেওয়া হয়, সেটা পছন্দ করবে। এখন তো নানা ধরনের ব্রাশ বাজারে পাওয়া যায়, হ্যাঁ, সেই ধরনের ব্রাশগুলো তাকে দিল, সেও কিন্তু ব্রাশ করবে। তো এই জিনিসগুলো ছোটবেলা থেকে প্র্যাকটিসের ব্যাপার। মানে খেলার মাধ্যমে, হাসির মাধ্যমে, গল্পের মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে তাকে করতে হবে, শেখানো। এবং এটা ভালো জিনিস। ভালো জিনিস। আচ্ছা স্যার, এখন অন্য একটি বিষয় আসবো, সেটি হচ্ছে দাঁতের মাড়িতে অনেক সময় আমরা দেখি যে চাপ দিলে ফুলে ফুলে ওঠা, রক্ত বের হওয়া কিংবা দুর্গন্ধ বের হওয়া, এটি কেন হয় বা এক্ষেত্রে কি করণীয়? এটা মূল কারণ হচ্ছে যে পেরিওডন্টাল ডিজিজ, যেটা আমি বললাম যে মুখে এক ধরনের ডেন্টাল প্লাক হয়, এবং সেটা যখন আমরা নিয়মিতভাবে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্টের কাছে না গিয়ে আমরা স্কেলিং যদি না করি দীর্ঘদিন, অনেকে দেখবেন যে সারা বছরে আসে না, কখন আসে যখন দেখা যায় দাঁত ফুলে গেছে, ব্যথা হয়, ব্যথা হচ্ছে, হ্যাঁ। প্রচন্ড যন্ত্রণা ব্যথা হচ্ছে, না হলে আসলে আমরা তখন কোনো কেউ চিকিৎসকের ডেন্টিস্টের কাছে কাছে যেতে যায় চাই না। না। কিন্তু উন্নত বিশ্বে, ইউরোপ, আমেরিকা বা যে কোনো উন্নত বিশ্বে কিন্তু ডেন্টিস্টের কাছে বছরে একবার যাওয়াটা ম্যান্ডেটরি, মানে এটা বাধ্যতামূলক। তার চিঠি চলে যাবে বাসায় সে যদি না যায়, বা ফোন কল আসবে যে তোমার ডেট আছে, তুমি আসো নাই কেন, ডেন্টাল চেক আপ। হ্যাঁ, আর ওরা বলে যে দুবার চেক আপ করতে হয়, বার্থডে, হ্যাঁ, বার্থডে ওয়ান্স ইয়ার, ডেন্টিস্ট টুয়াইস ইয়ার, ওরা একটা ইয়ে বলে তোমার জন্মদিন তুমি বছরে একবার পালন করবে, কিন্তু ডেন্টিস্টের কাছে অবশ্যই দুবার আসতে হবে। যেতে হবে। তো এটা হচ্ছে তাদের একটা সিস্টেমের মধ্যে তারা ডেভেলপ করে ফেলছে, ফলে হয় কি তাদের দাঁতটা রেগুলার চেক আপে থাকে,
কোনো রোগ যদি প্রাথমিক অবস্থায় থাকে, ডেন্টাল ক্যারিজের কথা বলি, সেটা প্রাথমিক অবস্থায় ক্যারিজটা ধরা পড়ে সুন্দর একটা ফিলিং করে সেই দাঁতটা সারা জীবন রাখা সেখানেই যায়। ওভাবেই আর রাখা এই যায়। মাড়ির কথা যেটা বলে মুখে দুর্গন্ধ হয়, এটা মাড়ির রোগ, পায়রিয়া বলা হতো এক সময়, এটা বলা হয় এখন পেরিওডন্টাল ডিজিজ। এই ডিজিজটা কিন্তু মুখে মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত ব্রাশ করলে মুখে দুর্গন্ধ হয়। এই মাড়ির চিকিৎসা যদি তিনি নিয়মিতভাবে বছরে একবার তাহলে আসলে এটি হবার সম্ভাবনা পরীক্ষা কমে করে আসে। স্কেলিং স্যার করে আরো নেন। জানবো, তবে তার আগে আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আচ্ছা, দর্শকদের দেখিয়ে okay. থাকে, সেটি এখন দেখিয়ে Sure. আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যকর ঘুম অত্যন্ত প্রয়োজন। মানসিক দুশ্চিন্তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কাজের সময়ে ঠিক না থাকা, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে থাকে। বর্তমানে আমরা যে কর্মব্যস্ত জীবন নিয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, তাতে কিন্তু আমাদের ঘুমের উপর প্রচণ্ড প্রভাব বিস্তার করছে। আর আমরা কিন্তু এই বিষয়টা একেবারেই জানি না যে ঘুমের সাথে আমাদের খাবার দাবার এবং জীবনযাত্রার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। গবেষকরা বলে থাকেন প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ঘুম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা কিন্তু অনেকেই মনে করে থাকি ঘুম মানে অলসতা, কিন্তু ঘুম হচ্ছে শারীরিক বিশ্রাম। কারণ প্রতিদিন আপনি যে কর্মব্যস্ত জীবনযাপন করে থাকছেন বা যাই করে থাকছেন, শরীরের বিশ্রামের জন্য ঘুম অত্যাবশ্যক। তাই ঘুমের রুটিন ঠিক রাখতে প্রয়োজন কিছু প্রাকৃতিক নিয়ম ফলো করা। আর প্রাকৃতিক নিয়মের কথা বললেই প্রথমেই চলে আসে সঠিক খাদ্যাভ্যাসের কথা। আমাদের কিন্তু প্রথমে জানতে হবে কেন ঘুম হচ্ছে না, তারপরেই আমরা জানবো কেন কী খেলে আমাদের ঘুম আসবে। সাধারণত আমরা এখন খুব বেশি ফাস্টফুড বা প্রসেস ফুডের প্রতি আসক্ত হয়ে পড়েছি, যা আমাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়। এছাড়াও আমরা প্রচুর চিনি জাতীয় খাবার খাচ্ছি, যার কারণে এই অতিরিক্ত চিনি শরীরে উত্তেজনা সৃষ্টি করে এবং ঘুমে ব্যাঘাত ঘটিয়ে থাকে। অনেকেরই রয়েছে রাতে খাওয়ার পরে বা ঘুমোতে যাওয়ার আগে মিষ্টি কিছু খাওয়ার অভ্যেস থেকে থাকে। সেই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার কিন্তু ঘুমের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া অনেকে সারাদিনে অনেক বেশি চা কফি খেয়ে থাকেন। কফিতে বিদ্যমান ক্যাফেইন আমাদের মস্তিষ্কে উত্তেজনা তৈরি করে। যদিও কফি শরীরকে রিল্যাক্স করে, কিন্তু ঘুমের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর। তাই বেশ কিছু খাবার আছে যা আপনার সুন্দরভাবে ঘুম দিতে সাহায্য করবে। প্রথমেই বলি মিষ্টি আলুর কথা। মিষ্টি আলুতে বিদ্যমান ম্যাগনেসিয়াম এবং ফসফরাস শরীরে রিল্যাক্সেশন তৈরি করে। বিশেষ করে মাসল এবং ব্রেন রিল্যাক্সেশনের ক্ষেত্রে মিষ্টি আলু অত্যন্ত উপকারী। এছাড়া যারা মিষ্টি খাওয়ার অভ্যেস আছে, তারা কিন্তু ঘুমোতে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তে চাইলে কিছুটা মধু খেতে পারেন। মধুতে বিদ্যমান ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম বা যে পরিমাণ ফ্রুক্টোজ, সেটা শরীরকে অত্যন্ত সুন্দরভাবে রিল্যাক্স করে এবং ঘুম আসতে সাহায্য করে। এরপরে বলছি কলার কথা। কলায় রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, এছাড়াও রয়েছে ট্রিপ্টোফ্যান, যা শরীরে মেলাটোনিন এবং সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। মেলাটোনিন এবং সেরোটোনিন হচ্ছে ঘুমের চক্রকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার উপাদান। তাই শরীরে মেলাটোনিন এবং সেরোটোনিনের সাইকেল ঠিক রাখতে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটি কলা খেতে পারেন। এছাড়াও প্রতিদিনের খাবারে চাইলে সালাদ হিসেবে লেটুস পাতা রাখুন এবং বাদাম অ্যাড করুন। বাদাম শরীরে অত্যন্ত উপকারী একটি উপাদান হিসেবে কাজ করবে। বাদামে বিদ্যমান পুষ্টি উপাদান শরীরে মেলাটোনিন সিক্রেশনে হেল্প করে। তাই প্রতিদিনের খাবারে বাদাম, আখরোট, কলা অথবা মধু এই ধরনের খাবার কোনো একবেলা যদি অন্তর্ভুক্ত করেন, সেক্ষেত্রে আপনার ঘুমের সাইকেলটা ঠিক থাকবে। এছাড়াও দুধ এবং ডিম অত্যন্ত পুষ্টিকর এবং কার্যকরী একটি উপাদান ঘুমানোর জন্য। বিশেষ করে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ শরীরকে সতেজ করে এবং মাসল রিল্যাক্স করে। তাই প্রতিদিন ঘুমানোর আগে 1 গ্লাস দুধ কিন্তু অত্যন্ত উপকারী ঘুমের জন্য। জি স্যার, আপনি বলছিলেন যে পাইরিয়া বলা হতো আগে, তো এখন আসলে এটিকে কিভাবে একজন ব্যক্তি যত্ন নিতে পারবে এটি থেকে আসলে মুক্ত থাকবার জন্য? এটা মুক্ত থাকার জন্য তাকে একজন পেরিওডন্টিস্ট বা জেনারেল ডেন্টিস্টের কাছে যেতে হবে, যিনি মাড়িটা পরীক্ষা করে দেখবেন যে এই মাড়িটা সাধারণ স্কেল কি আমাদের ভালো হবে নাকি আরও সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। মাড়ি নানা ধরনের চিকিৎসা আছে, সেভাবে চিকিৎসা করলে তিনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। কিন্তু তারপরে তাকে একটা গাইডলাইন দিয়ে দিতে হবে যে মাড়ির যত্নটা তিনি কীভাবে করবেন, রেগুলার ব্রাশিং করবেন, ফ্লসিং করবেন। আরেকটি কথা বলা উচিত, জিহ্বার উপরে যে প্রলেপটা পড়ে সেটার জন্য কিন্তু মুখের দুর্গন্ধ সবচেয়ে বেশি হয়। তো জিহ্বার উপরে ফিলফর্ম পেপিলাগুলো যে রয়েছে, অজস্র অসংখ্য জীবাণু এখানে থাকে, লক্ষ লক্ষ।
এবং সেখান থেকে সেই জীবাণু থেকে ভোলাটাইল সালফার কম্পাউন্ড নামে এক ধরনের গ্যাস তৈরি হয়, যার জন্য মানুষের মুখে দুর্গন্ধ হয়। বিশেষ করে ধূমপায়ীদের মুখে বেশি দুর্গন্ধ হয়, এবং যাদের খাওয়ার পরে দাঁত ব্রাশ অনিয়মিতভাবে করেন তাদের মুখে দুর্গন্ধ হয়। যাদের অন্যান্য রোগ রয়েছে তাদের হয়। সুতরাং মুখের দুর্গন্ধ হলে কিন্তু একজন ডেন্টিস্টকে দেখে পরীক্ষা করে নিতে হবে যে তার অন্য কোনো রোগের কারণে এটা হচ্ছে কিনা, এবং মুখের স্থানীয় অন্যান্য কারণ রয়েছে কিনা যেগুলা ট্রিটমেন্ট প্রয়োজন। সুতরাং সেভাবে যদি চিকিৎসা করেন। আরেকটি কথা বলা হচ্ছে, দাঁত ব্রাশ, ডেন্টাল ফ্লস এবং শেষ রাতে মাউথ ওয়াশের কথা আমি বলেছি, কিন্তু টাং ক্লিনার দিয়ে জিহ্বাটাও কিন্তু পরিষ্কার করাটা খুব এসেনশিয়াল বা খুব নিয়মিতভাবে করা উচিত। বাজারে পাওয়া যায় টাং ক্লিনার বা টাং স্ক্র্যাপার বলে, সেটা প্লাস্টিকের পাওয়া যায়, আবার মেটালেরও পাওয়া যায়। সেটা ব্যান্ড করে বাঁকা করে একদম গলার কাছে নিয়ে ভিতরে সামনে একদম স্ক্র্যাপ টেনে করে আনা। জিহ্বাকে একদম স্ক্র্যাপিং করে নিয়ে আসতে হবে। ফলে যে এই লম্পকূপগুলোর উপরে যে খাদ্যকণা জমে যে থাকে লেয়ারটি পড়েছে। সেইগুলা পরিষ্কার হয়ে যাবে। এটা প্রতিদিন অন্তত রাতে ঘুমোতে যাবার আগে, ব্রাশ করার আগে একবার করা উচিত। তাহলে পরে যে প্রলেপটা থাকে, দুর্গন্ধ হয় মুখে, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। কমে আসে। আসলে এই সার্বিকভাবে যদি এই ব্যাপারগুলো আমরা করি এবং বছরে একবার বা দুবার অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে গিয়ে একটু চেক আপ করি, অবশ্যই রেগুলার আমার ডেন্টাল মনে চেক হয় আপ। আমরা আমরা ভালো রেগুলার থাকবো। ফিজিক্যাল এক্সামিনেশনও যে আমরা করি না, মেডিকেল চেক আপ যেমন করি না, আমরা ডেন্টাল চেক আপও করি না। না। সুতরাং এগুলো এই কিন্তু জন্য বিদেশে কিন্তু আমাদের ম্যান্ডেটরি। যে কোনো ধরনের রোগ, খারাপ যদি কোনো ডিজিজ বলি, সেটা কিন্তু একেবারে শেষ স্টেজে আমরা দেখতে পাই, যখন সাইন সিমটমস বের হয়ে একেবারে খারাপ অবস্থা হয়ে যায়। সুতরাং আমাদের দেহের স্বাস্থ্য পরীক্ষা, সাধারণত মুখের স্বাস্থ্য পরীক্ষাও প্রতি বছর করা উচিত। স্যার, মুখের যত্ন নিয়ে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনি দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। এবং ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। সুপ্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল মুখের যত্ন নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সোরিয়াসিস খুব কমন একটা রোগ এবং অনেক প্রশ্ন আজকাল সোরিয়াসিস নিয়ে। এই কোভিড সিচুয়েশনে কি হবে না হবে, ভ্যাকসিন নেবে কি নেবে না, ট্রিটমেন্টগুলো কি হবে, এটা নিয়ে খুব প্রশ্ন আছে। আমরা খুব একটা ইম্পর্টেন্ট সময় উপযোগী একটা ডিজিজের কথা বলছি। সোরিয়াসিস একটা কমন রোগ, এটা কি ম্যানিফেস্টেশন, ক্লিনিক্যাল ফিচারটা দেখলে বুঝতে পারি আমরা। যে প্রথমে দেখা যায় যে কিছু সাইটস অফ প্রেডিলেকশন কোথাও কোথাও কমনলি সোরিয়াসিসটা হয়, যেমন কুড়ুইতে, হাঁটুতে, মাথায়, পিছনে চামড়াটা মোটা হয়ে যায়, লাল হয়ে যায় এবং মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। শেষ করছি এখানেই, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।